ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এবং প্রথমত আমাদের সম্মানিত সহযোগীদের আমার শুভেচ্ছা এবং দর্শক শ্রোতা যারা সংযুক্ত হচ্ছেন সকলের উদ্দেশ্যে আমার সালাম। দেখেন, আমাদের বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ একটি ঘনবসতিপূর্ণ একটি বাংলাদেশ, আমাদের এখানে প্রায় আসলে আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করি যে আমরা 175 to 180 মিলিয়ন, কিন্তু আসলে বাংলাদেশ কিন্তু আসলে 20 কোটি মানুষের দেশ, একদম ন্যূনতম ভাবে বলছি। এটি 20 কোটি মানুষের দেশে আপনার 56,000 বর্গ মাইল, যেটা পর্যায়ক্রমে ক্রমবর্ধমান ভাবে আমরা দেখে আসছি যে কমে আসছে, এরকম একটি বাস্তবতা আপনি বিগত 55 বছর ইতিহাসে আপনি দেখেছেন। যে ভিয়েতনাম, যেখানে আপনার 80% মানুষ দারিদ্রতা সীমার নিচে ছিল, আজকে সেই ভিয়েতনামে, এটা 1990 সালে, সেই ভিয়েতনামে জি। আজকে পভার্টি রেট মাত্র 5%। আপনি যদি থাইল্যান্ডের দিকে যান, যেখানে আপনার পভার্টি রেট ছিল আপনার 60%, আজকে সেখানে পভার্টি রেট প্রায় আপনার 3% to 4% এসে পৌঁছেছে। এবং রাইট। তাদের মাথা পিছু ভিয়েতনামের আপনার যেটা ছিল $100 1980s-এ, সেটা বর্তমানে আপনার $5,000, থাইল্যান্ডে বর্তমানে $7,500 এসে পৌঁছেছে। এবং এই দুটো দেশ, এবং আপনি যদি ইন্দোনেশিয়ার তুলনাও করেন এবং আপনি একই সাথে যদি মালয়েশিয়ার উদাহরণটা দেখেন, আমরা যদি বাংলাদেশের কথায় আমরা বারবার আমরা বলি অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ করতে হবে এবং আমাদের বাজেটের সুষম বন্টন নিশ্চিত করতে হবে, কিন্তু আপনি বন্টনটা কি করে করবেন? আপনি যদি অর্থের গুণগত ব্যয় নিশ্চিত করতে চান, অর্থের সুষম বন্টন যদি আপনি নিশ্চিত করতে চান এবং প্রান্তিক জনগোষ্ঠীকে, গরিব মেহনতি মানুষকে যদি আপনি সত্যিকার অর্থে যদি মূল অর্থনৈতিক স্রোতধারায় যদি অন্তর্ভুক্ত করতে চান, তাহলে অবশ্যই আমাদের এখন জেলা পর্যায়ে অর্থনৈতিক অঙ্গরাজ্য আমাদের গঠন করতে হবে। আপনার আপনার বর্তমানে আমাদের শিক্ষামন্ত্রী এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের আমাদের শ্রম কল্যাণ যে মন্ত্রী রয়েছে বর্তমানে, তারা ঢাকায় বসে আমার ফরিদপুরের সদরপুর উপজেলায় কতটুকু কর্মসংস্থান হলো, আমাদের স্বাস্থ্যসেবা কতটুকু উন্নত হলো, বা কতগুলো মানুষ আসলে সঠিক স্বাস্থ্যসেবা পাচ্ছে, বা শিক্ষার মান কতটুকু উন্নত হলো, সেটা আপনি কুড়িগ্রামের অবস্থা, আপনি ফরিদপুরের অবস্থা, আপনার আপনার প্রত্যন্ত অঞ্চলের মানুষের অবস্থা আপনি কোনোদিন আপনি ঢাকায় বসে এটা বুঝতে পারবেন না। আর বর্তমানে আমাদের সচিবালয়ে যে পরিমাণ আপনার আপনার যে পরিমাণে আজকে আমলাতান্ত্রিক যে জটিলতা বর্তমানে রয়েছে, আপনি একটি ব্রিজের একটি আইন পাশ করবেন, আপনার অত্যন্ত জরুরি একটি ব্রিজ পাশ করা, বা একটা সরকারি একটা হাসপাতাল আপনার উন্নতিকরণের একটি দাবি রয়েছে জনগণের, সেই দাবি আপনার ঢাকায় এসে পৌঁছাতে হবে। সচিবালয় থেকে একনেকে পাশ হবে, একনেকে পাশ হয়ে টাকা বরাদ্দ হতে হতে ততদিনে রুগী মরে নিরাশ। তো বর্তমানে বাস্তবতা আপনার 55 বছরে তো আমরা দেখেছি এই ব্যর্থ অর্থনৈতিক ব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে হলে আমরা খুব আশা করেছিলাম বর্তমানে যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আছেন, তেনার প্রতি আমরা শ্রদ্ধা রেখে আমি বলছি যে উনি একদম সরাসরি বলেছে যে আমাদের এই অর্থনৈতিক ম্যানিফেস্টো আসলে সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে অন্তত পক্ষে আমাদের আমাদের 4 থেকে 5 বছর লেগে যাবে। আসলে 4 থেকে 5 বছর আমরা কি করে এফোর্ড করবো? বাংলাদেশে আপনার দারিদ্রতার সীমা আপনার আপনার অলমোস্ট ক্লোজ টু 55 to 60%, মানে পভার্টি রেটের রাইট। অনুযায়ী আপনার 12 কোটি মানুষ দারিদ্রতার সীমার নিচে বসবাস করছে। আপনি এই অর্থটাকে আসলে সত্যিকার অর্থে, এই যে বর্তমানে 9,38,000 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হলো, এই বাজেটের সুফল আপনি তৃণমূল পর্যায়ের মানুষের কাছে কি করে পৌঁছাবেন যদি আপনি অর্থনৈতিক অঙ্গরাজ্য না থাকে? তো আমার কথা হচ্ছে যে আমাদের জেলা পর্যায়ে আমার স্বাস্থ্য উপমন্ত্রী থাকতে হবে, জেলা পর্যায়ে আমার এখানে শিক্ষা উপমন্ত্রী আমার থাকতে হবে, এবং জেলা পর্যায়ে আমার বাজেট বরাদ্দের ভিত্তিতে, যেটা আপনার এডিবিতে বর্তমানে আপনার কেন্দ্রীভূত ভাবে যেভাবে বরাদ্দ করা হচ্ছে, এটা কোনোদিন আপনি প্রান্তিক জনগোষ্ঠীর সুফল আপনি আপনি তৃণমূলের মানুষের কাছে আপনি কোনোদিন আপনি পৌঁছে দিতে পারবেন না। এবং আপনার আজকে যদি আপনি প্রত্যন্ত অঞ্চলের মানুষের দিকে তাকান, আপনি যদি কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, আপনি যদি পঞ্চগড়ের উত্তরবঙ্গে জেলাগুলা যান, এটা একটি বিভৎস চিত্র। বাংলাদেশে আপনার একটা দেশে দুটি অর্থনীতি আছে, একটা হচ্ছে অতি ধনীর অর্থনীতি, আর একটা হচ্ছে গরিব মেহনতি এবং মধ্যবিত্তের অর্থনীতি। এবং মধ্যবিত্ত যে যে বর্তমান যে শ্রেণীটা রয়েছে, সেটা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু সংকুচিত হচ্ছে। ভবিষ্যতে কিন্তু আর মধ্যবিত্ত আর থাকবে না, তো আপনার থাকবে একদম গরিব মানুষ এবং এবং অতি বিলাসী, অতি ধনী কিছু ব্যক্তি বিশেষ। তো আমাদের 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 প্রস্তাবনা থাকবে, সেটা হচ্ছে অর্থনৈতিক অঙ্গরাজ্য যেভাবে আপনি চাইনিজরা করেছে, আপনি থাইল্যান্ড করেছে, যেভাবে মালয়েশিয়া করেছে, যেভাবে ভিয়েতনাম ভিয়েতনাম আমাদের 10 বছর আগে আমাদের অন্তত পক্ষে 10 গুণ পিছনে ছিল, আজকে সেই ভিয়েতনাম আমাদের চোখের সামনে দিয়ে এগিয়ে গেল। আমরা যদি সত্যিকার অর্থে এই যে অলিগার্ক মুক্ত একটি বাংলাদেশ, আমরা যদি বারবার আমরা যে কথাগুলো বলি, রাজনৈতিক অঙ্গনে পালাবদল, ক্ষমতার পালাবদল হয়, কিন্তু আমরা প্রান্তিক জনগোষ্ঠী এর ভাগিদার কিন্তু কোনো সময় হয় না। এবং আপনি যদি আইনের শাসন, ল্যান্ড রিফর্ম, প্রপার ল্যান্ড রিফর্ম যদি আপনি এনফোর্স না করতে পারেন, আপনার এই ট্রিকল ডাউন ইকোনমিক থিওরি কিন্তু কোনোদিন বাস্তবসম্মত হবে না। আমাদের যে বর্তমানে যে যে ক্ষমতাসীন যারা রয়েছে, যারা নির্বাচিত যে সরকার এসেছে,
তাদের যে প্রতিশ্রুতি রয়েছে যে আমরা আমরা প্রায় অন্তত পক্ষে 50 লক্ষ মানুষের আমরা চাকরি আমরা নিশ্চিত করব এবং প্রায় 1 লক্ষ আমাদের কারখানা আমরা চালু করব, আপনার 14 to 15% লেন্ডিং রেট রেখে আপনি কোনোদিনও এটা বাস্তবসম্মত হবে না। এবং এবং বর্তমান যারা ক্ষমতাসীন দলে আছে তাদের অনেক মেধাবী, অনেক অনেক ত্যাগী নেতাকর্মীদের কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি দেখেছি যে তাদেরকে অবহেলিত করা হয়েছে। তাদেরকে সরাসরি আপনার পলিটিক্যাল মেইন স্ট্রিমে এবং পলিটিক্যাল ডিসিশন মেকিং বডিতে তাদের কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি, যেটা অতীতে আওয়ামী লীগের আমলে আমরা পর্যায়ক্রমে আমরা বারবার দেখেছি। Right. আমি তো এই দুটি দলের উপরে আমাদের যেভাবে আমাদের প্রত্যাশা আছে, আর একই সাথে কিন্তু তাদের এই দুটি দলের উপরে কিন্তু আমাদের হতাশাও রয়েছে। তো আমার প্রস্তাবনা থাকবে, যদি আপনার অর্থনৈতিক অঙ্গরাজ্য যেটা প্রভিন্সিয়াল সিস্টেম অফ গভর্নেন্স ছাড়া আপনি ঢাকা থেকে আপনার ফরিদপুর জেলা, যশোর জেলা, পঞ্চগড় জেলাতে কোনোদিন 1000 বছরও এই ইকবাল হাবিব কিছু একটা যোগ করতে চাচ্ছেন, যদি সংক্ষেপে যোগ করেন। না, আমি যোগ করতে চাচ্ছিলাম যে সুযোগটা ছিল যোগাযোগ ব্যবস্থাকে পয়েন্ট টু পয়েন্ট, আপনার এই চারপাশের শহরগুলোকে যদি পয়েন্ট টু পয়েন্ট করতেন এবং প্রত্যেকটা উপজেলা লেভেল ধরে সম্পদের আহরণ এবং সম্পদের বিনিয়োগের একটা নির্দিষ্ট পরিমাণ একেবারে স্ট্রিক্টলি ম্যানেজ করার চেষ্টা করতেন, তাহলে কিন্তু একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হতো। এবং অর্থনীতিবিদ হিসেবে এটাও বোধহয় ওনার কাছ থেকে আমাদের জানা দরকার, এই জায়গাগুলো কেন আমরা বাধাগ্রস্ত করছি। তার মানে পুঁজির এই যে এক জায়গায় আনার চেষ্টা এবং তার মধ্যে দিয়ে অলিগার্কিক তৈরির চেষ্টা, এটা বোধহয় অর্থনীতিবিদ বিশেষভাবে আমাদেরকে বলতে পারেন, কারণ এটা একটা মূল কারণ। ধন্যবাদ আপনার কাছ থেকে। আমাদের সমাজে সরস্বতী কথাটি বলেছে, এটা আমি ওনার সাথে একমত পোষণ করছি, কারণ বাংলাদেশে যে বর্তমান যে অর্থনৈতিক অবকাঠামো আমরা নির্মাণ করে রেখেছি, এখানে অলিগার্ক তৈরি হবেই। আপনি কে এখন বর্তমানে পাওয়ার সেক্টর অতীতে যারা খেয়ে ফেলেছে, এখন বর্তমানে আপনিও জানেন আমিও জানি, এবং ভবিষ্যতে পুরো বাংলাদেশ থেকে সব আহরণ চলছে এবং ঢাকা সেটা সেন্ট্রালাইজ হচ্ছে।